বিয়ের ঠিক 15 দিন আগে দক্ষী মহানূরের প্রেমিক পুরুষ তাদের বিয়েটা ভেঙে দিল। সুখ ধরা দিয়েও মহানূরের জীবনের সুখ আবারও হারিয়ে দুঃখে পরিণত হলো। আমাদের বিয়েটা হচ্ছে না মহানূর, আমি খুবই দুঃখিত। আমাদের সম্পর্কটা আজকে এখান থেকেই শেষ করতে চাইছি আমি। জাবেরের কথা শুনে মহানূর ফ্যাল করে তার দিকে তাকিয়ে রইল। অনেকটা অবাক হয়ে মাহনুর জাবেরকে বলল, এটা কি ধরনের মজা জাবের? আর আপনি আমাকে কি বলে ডাকলেন? এত অবাক হওয়ার কিছু নেই, তোমার নাম ধরেই রেখেছি। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। জাবেরের চোখ মুখ দেখে মোটেও মজা মনে হচ্ছে না মাহনুরের কাছে। ভয়ে মাহনুরের অন্তরাত্মা কেঁপে উঠল। চারদিক থেকে কেমন যেন অন্ধকার হয়ে আসতে লাগলো। এসব কি বলছে জাবের? না না, এ হতে পারে না। মাহনুর হঠাৎ অনুভব করলো তার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। এসব আপনি কি বলছেন জাবের? আর কেনই বা বলছেন? জাবের অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে নিল। মাহনুরের চোখের জল তারও হৃদয় ক্ষত বিক্ষত করে দিচ্ছে, কিন্তু কিছুই করার নেই। তাকে যে আরও শক্ত থাকতেই হবে। যেটা বলছি সেটা ঠিকই বলছি। আর কতবার বলবো আমি তোমাকে বিয়ে করতে পারবো না? কথাটা জাবের চিল্লিয়ে মাহনুর এর উদ্দেশ্যে বলল। মাহনুরের মনেই হচ্ছে এখনই তার দম বন্ধ হয়ে মারা যাবে সে। এতটুকু একটা কথায় এত যন্ত্রণা কেন? আর জাবের কেনই বা এইসব বলছে? প্লিজ জাবের, এরকম করে বলবেন না। এই যে দেখুন না, আমার কেমন দম বন্ধ হয়ে আসছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে খুব। বিশ্বাস করুন, মনে হচ্ছে আমি আর এই পৃথিবীতে দম নিতে পারবো না। প্লিজ জাবের, এরকম করে বলবেন না। আর তো কয়েকটা দিন, তারপরেই তো আমাদের বিয়ে হওয়ার কথা। আপনি এমন কথা এখন কেন বলছেন জাবের? কথাগুলো মাহনুরের গলায় আটকে আটকে আসছে। আর আপনি আমাকে মাহনুর কেন বলছেন? আমি না আপনার নূর? তাহলে এমন কেন করছেন আপনি জাবের? মাহনুর কথাগুলো বলছে আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। জাবের, আপনি তো আমায় এক আকাশ সমান স্বপ্ন দেখিয়েছেন। সে স্বপ্নগুলোর কি হবে? আপনার নাকি আমাকে না দেখে, আমার সঙ্গে কথা না বলে দম বন্ধ হয়ে আসে। তাহলে আপনি এমন কথা কেন বলছেন? সেগুলো অতীত মাহনুর। আমি বর্তমান আর ভবিষ্যতের কথা ভাবছি। ভুলটা অবশ্যই আমার ছিল, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি প্রথমে এগিয়ে গিয়েছিলাম আমাদের এই সম্পর্কটাই। এখন আমি আমার ভুল বুঝতে পারছি। তুমিও পারলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আপনি এমন কেন করছেন জাবের? প্লিজ বলুন আমার ভুলটা কোথায়? আপনাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ এমন করবেন না। মাহনুর জাবেরের পা জড়িয়ে ধরে চোখের পানি ফেলতে ফেলতে কথাগুলো বলল। আমার ভুলটা কোথায় প্লিজ বলুন জাবের, আমি শুধরে নেব। তবু আপনি আমাকে দূরে সরিয়ে দিবেন না। তোমাকে কাছে টেনে নেওয়া আমার জীবনে জড়ানো আমার পক্ষে আর সম্ভব নয়, কারণ তুমি কখনোই মা হতে পারবে না। কথাটা শোনার পর মাহনুরের দুনিয়াটা যেন একেবারেই অন্ধকার হয়ে গেল। একে শুনল সে সে কখনো মা হতে পারবে না, তাই জাবের তাকে ছেড়ে দিচ্ছে। এও সম্ভব? যেই মাহনুরকে নিয়ে জাবেরের এত এত পাগলামি, সমস্ত কিছু শুধুমাত্র এই একটা কারণেই ফিকে হয়ে গেল। এই তার ভালোবাসা? না, মাহনুর আর কিছুই ভাবতে পারছে না। দেখো মাহনুর, প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন আশা থাকে, যেখানে তুমি কখনোই মা হতে পারবে না। তোমাকে বিয়ে করলে আমিও তো বাবার হওয়ার সুখ কখনোই পাবো না। আর এইটা আমার একটা সমস্যা যে এখন আমি আবেগ দেখিয়ে তোমাকে কাছে টেনে নিলেও পরে আমাদের বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। তখন তোমার কষ্টটা আরও বেড়ে যাবে। তাই আমি চাইছি আগেই সবটা ঠিক করে নিতে। আর তাছাড়া এরকম একটা ব্যাপারে পরবর্তীতে
কখনোই সংসারের শান্তি আসবে না। আমার মা বোনকে দিয়ে হয়তো তুমি অনেক কষ্ট পেতে পারো, আর আমি এখন আবেগের বশে হয়তো তোমায় বিয়ে করে নিলাম। তারপর যদি আমার আফসোস হয়, তখন তোমার আমার জীবনে একটা বাজে অধ্যায় হয়ে দাঁড়াবে। যেটা আমি চাইছি না। সম্পর্ক যত গভীর হবে, তোমার আমার কষ্টটাও তত বেশি হবে। তাই আমি চাইছি এখনই সব কিছু ঠিক করে নিতে। ঠিক কি ঠিক করবেন আপনি? জাবের, আচ্ছা জাবের, এই একটা কারণেই আপনি আমাকে ছেড়ে দিবেন? আপনার কষ্ট হবে না? এই জাবের, এমন করবেন না প্লিজ। দয়া করে এই এতিমের ওপরে এতটা অবিচার করবেন না। আপনি পারবেন আমাকে ছাড়া থাকতে? শুনুন না, আমরা না বিয়ের পরে কত প্ল্যান করে রেখেছি, এমন কেন করছেন আপনি? আচ্ছা ঠিক আছে, আমার কিছু চাই না, কিছু না, শুধু আপনাকে চাই প্লিজ। জাবের, এমন করবেন না। তুমি কিছু না চাইলে তো হবে না। আমার তো একটা চাওয়া পাওয়া আছে। আমার লাইফ, আমার সিদ্ধান্ত। আমরা যে মেডিকেল টেস্ট করেছি তার রিপোর্ট গতকালই হাতেই পেয়েছি। সেখানে স্পষ্ট লেখা আছে তুমি কখনোই মা হতে পারবে না। এই হলো তার রিপোর্ট, চাইলে দেখে নিতে পারো। তুমি আর আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। আশা করি তুমি তোমার লাইফে এগিয়ে যাবে। এই বলে জাবের মাহনুরকে নির্জন জায়গায় একা ফেলেই চলে গেলেন। নদীর পাড়ের এই জায়গাটায় লোকজন তেমন একটা আসে না। বড় একটা বকুলের গাছ। এই গাছের তলায় দুজনের প্রথম দেখা হয়েছিল। দুজনেরই পছন্দের একটা জায়গা। চারিদিকে বকুলের গ্রানে মৌ মৌ করে এই জায়গাটায়। তাই মাহনুরের একাকী জীবনে এই জায়গাটাই বেছে নিয়েছিল একটু প্রশান্তির জন্য। নদীর পানি আর ফুলের সাথে কথা বলেই মাহনুর সারা দিনের ক্লান্তি, মন খারাপ দূর করত। আর এইখানে সন্ধান মিলেছিল জাবের নামক এক সুখের। কিন্তু আজ সেই সুখে তাকে এক আকাশ পরিমাণ দুঃখ দিয়ে এই নির্জন জায়গায় একা ফেলে চলে গেল। এই প্রশান্তির জায়গাটাই এখন মাহনুরের কাছে কেমন দমবন্ধ লাগছে। নিজের শরীরের ভারসাম্য হারিয়ে মাটিতেই বসে পড়ল মাহনুর। একটু আগেও মাহনুর কত খুশি মনে, কত স্বপ্ন চোখে ভাসিয়ে দেখা করতে এসেছিল জাবেরের সঙ্গে। কয়েক মিনিটের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। আর 15 দিন পরই মাহনুর আর জাবেরের বিয়ে হওয়ার কথা ছিল। মাহনুরের জ্ঞান হবার পর থেকে সে নিজেকে একটা এতিমখানায় আবিষ্কার করে। সেখানেই তার শৈশব কৈশোর কাটে। আর 5টা কিশোরীর মতো মাহনুরের চোখেও ছিল হাজারো স্বপ্ন। কিন্তু স্বপ্ন তো সবার জন্য নয়। এটা মাহনুর মেনে নিয়েছিল। নিজের জীবনে এগিয়ে যাওয়ার দৃঢ় ইচ্ছা ছিল বলে এতিমখানায় থেকেই ভালো রেজাল্ট করে এসএসসি পাস করলো মাহনুর। একা জীবনে চলতে চলতে মাহনুর একটু বেশি ম্যাচিউর। এতিমখানায় অনেক বাচ্চাই আসে যায়, অনেক নিঃসন্তান বাবা মাই অনেক বাচ্চাকে অ্যাডাপ্ট করে নিয়ে যান। তেমনি মাহনুরেরও ইচ্ছা করতো তো কাউকে বাবা মা বলে ডাকতে। কিন্তু দেখতে অসুন্দর মাহনুরকে কেউই নিতে চায় না। একে তো মেয়ে, তার ওপর গায়ের রঙও চাপা। এই মেয়েকে কে বা নিজের সন্তান হিসেবে নিয়ে যাবে? অবশ্য এতিমখানার হেড, যাকে সব বাচ্চারা আম্মা বলে ডাকে, তিনি বলেন মাহনুরের মুখে নাকি খুবই মায়া। অবশ্য মাহনুর তা বিশ্বাস করে না। একটা সময় মাহনুর একটি পরিবার হওয়ার স্বপ্ন ছেড়ে দিল, এগিয়ে যেতে লাগলো নিজের জীবনে। আর এতে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন আম্মা রুনা বেগম। এই মায়াবী শান্তভদ্র মেয়েটার ওপরে কেন জানি তার খুবই মায়া। রুনা বেগমই মাহনুরকে ভালো একটা কলেজে ভর্তি করে দেন এবং হোস্টেলে থাকার ব্যবস্থাও করে দেন। প্রত্যেক ছুটিতে মাহনুর এতিমখানায় বেড়াতে আসে, যেখানে সবাই যায়
তার বাবা মার কাছে। সেখানে মাহানুর আসে এই এতিমখানার কাছে। এটাই যে তার কাছে আসল ঠিকানা। এত এত দুঃখের ভিড়েও হঠাৎ একদিন লগ্নে মাহানুর জাবের নামক সুখের দেখা পেয়েছিল। মাহানুর সব কথাই রুনা বেগমের সঙ্গে শেয়ার করেছিল। তিনি জাবের এর পরিবারের সঙ্গে কথা বলে জাবের আর মাহানুরের বিয়েটা ঠিক করেছিলেন। জাবেরের মা বাবা সব কিছু বিবেচনা করে কোনো আপত্তি করেননি। এতিমখানায় বড় হওয়া মাহানুর পৃথিবীর সম্পর্কে খুবই অজ্ঞ। পৃথিবীতে অনেক কিছুই তার অজানা অদেখা। তাই তার প্রেমিক পুরুষ জাবের ভেবে নিয়েছে বিয়ের পরে তাকে দেশ বিদেশ ঘুরিয়ে দেখাবে। জাবেরের বাবার দেশ এবং বিদেশে ব্যবসা রয়েছে। জাবের ভেবে নিয়েছে বিয়ের পর বাবার বিদেশের ব্যবসা সে হ্যান্ডেল করবে, সাথে করে মাহানুরকেও নিয়ে যাবে। ঘুরেও দেখা হবে, আবার কাজ করা হবে। তাই তারা দুজনে মেডিকেল টেস্ট করিয়েছিল কতদিন আগে। আজ তার রিপোর্ট পেয়েই জাবের ছেড়ে দিল মাহানুরকে। মাহানুর কাঁপা কাঁপা হাতে রিপোর্টটা দেখলো। তার দু চোখ বেয়ে অজর ধারায় বর্ষা ঝরতে লাগলো। আচ্ছা, এতিমখানা থেকে তো কত দম্পতি বাচ্চা দত্তক নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। আমি কালই জাবেরের কাছে যাব, বলবো আমরা এতিমখানা থেকে বাচ্চা নেব। তাহলে নিশ্চয় জাবের আমাকে মেনে নেবে। এসব ভেবে মাহানুর দুর্বল পায়ে এগোতে লাগলো নিজের গন্তব্যে। আর আড়াল থেকেই কেউ একজন চোখের পানি ফেলতে ফেলতে পিছু নিল মাহানুরের। এই অবস্থায় মেয়েটা ঠিক মতো পৌঁছে কিনা দেখার জন্য। এই নির্লজ্জ মেয়ে, কালকে তোকে আমি সবটা ক্লিয়ার করিনি, তারপরও বেহায়ার মতো আমার দরজায় এসে দাঁড়িয়েছিস। অবশ্য তোদের মতো এতিম মেয়েদের আবার লজ্জা আছে নাকি? হ্যাঁ, যত সব ফালতু। মাহানুর দুর্বিষহ একটা রাত কাটিয়ে আবারও ছুটে এসেছে তার প্রিয় পুরুষ জাবেরের দরজায়। জাবেরের বাবা একজন ব্যবসায়ী। জাবেরও তার বাবার সাথে ব্যবসায় জয়েন হয়েছে। জাবের পড়াশোনা শেষ করলেই জাবেরের বাবা তাকে দেশের ব্যবসায় বসিয়ে দেন এবং জাহিদ হোসেন জাবেরের বাবা বিদেশে পাড়ি জমান। এবার জাবেরের প্ল্যান ছিল বিয়ের পরে জাবের আর মাহানুর বিদেশে যাবে, ব্যবসার কাজও সামলানো হবে, আবার মাহানুরকে নিয়ে হানিমুনটাও হয়ে যাবে। আর জাহিদ হোসেন দেশে ফিরে আসবেন। হঠাৎ একটা জ্বর এসে সবই লণ্ডভণ্ড হয়ে গেল। জাবের বাড়িতে প্রবেশ করার সময় দারোয়ানকে খুব কড়াভাবে বলে এসেছে মাহানুরকে যেন ভেতরে প্রবেশ করতে দেওয়া না হয়, তাহলে তার চাকরি ছেড়েও হতে পারে। দারোয়ান জাবেরের মুখে এহেন কথা শুনে যার পর নাই অবাক হয়েছিল। যে ছেলে এই মেয়ের জন্য এত যুদ্ধ করলো সেই ছেলে কিনা এই কথা বলবে। দারোয়ানের অবাক চাহানি দেখে জাবের পুনরায় বলেছিল, এত অবাক হওয়ার কিছু নেই চাচা, যা বলেছি তাই যেন মনে থাকে। বলে জাবের দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করলো, হয়তোবা চোখের পানি লুকাতে, যেটা সবারই অজানা। সকালে মাহানুরকে দারোয়ান ভেতরে ঢুকতে না দিলেও মাহানুর জোর করে ঢুকে গেল। এত সকালে কলিং বেলের শব্দ পেয়ে জাবেরের আর বুঝতে বাকি রইল না কে আসতে পারে। কারণ জাবেরের জানে মাহানুরকে যতই অপমান করা হোক না কেন, সে এত সহজে জাবেরকে ছাড়বে না। মেয়েটা তাকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু কিছুই করার নেই, তাকে শক্ত থাকতেই হবে, ভেঙে পড়লে চলবে না। এরপর দরজা খুলে জাবের মাহানুরকে বলল, এই নির্লজ্জ মেয়ে, কালকে তোকে আমি সবটা ক্লিয়ার করিনি, তারপরও বেহায়ার মতো আমার দরজায় এসে দাঁড়িয়েছিস। অবশ্য তোদের মতো এতিম মেয়েদের আবার লজ্জা আছে নাকি? হ্যাঁ, যত সব ফালতু। ততক্ষণে দারোয়ানও মাহানুরের পেছনে এসে দাঁড়িয়েছিল। জাবেরের কথা শুনে দারোয়ান নিজের কানকেই বিশ্বাস করতে
পারল না। দারোয়ান নিজের অবস্থান ভুলে গিয়ে তৎক্ষণাৎ বলে ফেলল, এ আপনি কি বলছেন ছোট সাহেব? জাবের তৎক্ষণিক দারোয়ানের দিকে তাকালো। দারোয়ান সেই চোখের দিকে তাকিয়ে আঁতকে উঠল। জাবের কি রেগে আছে নাকি? সারা রাত ঘুমায়নি ছেলেটা? চোখ দুটো এত লাল কেন? কথাটি মনে মনে ভাবলেও মুখে বলার সাহস করল না দারোয়ান। চাচা, আপনাকে আমি বলিনি এই মেয়েকে যেন বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া না হয়? তবুও এই মেয়ে বাড়ির ভেতরে কি করছে? চিৎকার করে জাবের কথাটি বলল দারোয়ানের উদ্দেশ্যে। মাহানুরও জাবেরের এই রূপের সাথে নতুন পরিচিত। এত জোরে চিৎকারে মেয়েটা কেঁপে উঠল। মাহানুর কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার হুঁশ ফিরতেই তৎক্ষণাৎ তার প্রিয় পুরুষ জাবেরের পা দুটো জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে করতে বলল, এমন কেন করছেন জাবের? আপনি আমাকে ফিরিয়ে দেবেন না দয়া করে? আমি আপনাকে ছাড়া যে কিছুই ভাবতে পারি না। সবার জীবনেই দুঃখের পরে সুখ আসে, তেমনি আপনিও আমার জীবনের সেই সুখ। দয়া করে আমার এই সুখটুকু কেড়ে নেবেন না। আচ্ছা জাবের, আমরা এতিমখানা থেকে একটা বাচ্চা নিয়ে আসব। সেই বাচ্চা আপনাকে বাবা বলে ডাকবে, আমাকে মা বলে ডাকবে। আমাদের ছোট্ট একটা পরিবার হবে। অসম্ভব বলে চিৎকার করে উঠল জাবের। সেই চিৎকারে কেঁপে উঠল মাহানুর। এতিমখানার বাচ্চা কি করে আমার বাচ্চা হতে পারে? হ্যাঁ, এই আমার পা ছেড়ে দে, তাড়াতাড়ি বেরিয়ে যা এখনই আমার বাড়ি থেকে। তোকে আর এক মুহূর্ত আমার বাড়িতে দেখতে চাই না। হাজারো আকুতি মিনতি করে জাবেরের পা ধরে কান্না করতে লাগলো মাহানুর। তবুও বিন্দুমাত্র গলাতে পারল না জাবেরের মন। বাইরে এত চিৎকার চেঁচামেচি শুনে ঘর থেকে বেরিয়ে এলেন জাবেরের মা মায়া বেগম। এখানে কি হচ্ছে? এত চিৎকার চেঁচামেচি কিসের বলে এগিয়ে এলেন সদর দরজার দিকে। তখনই তার চোখ পড়ল মাটিতে বসে থাকা মাহানুরের দিকে। মেয়েটার চেহারা দেখে আঁতকে উঠলেন মায়া বেগম। দ্রুত মেয়েটাকে মাটি থেকে তুলে সোফায় বসালেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে আমার মামনির? চোখ মুখ এরকম কেন তোমার মা? আর তুমি এভাবে জাবেরের পায়ের কাছে মাটিতেই বা বসেছিলে কেন? মা, তুমি একটু বোঝাও না তোমার ছেলেকে। মা জন্মের পর থেকে তো আমি কখনোই মাকে দেখিনি। তোমাকে প্রথম মা বলে ডেকেছি। ও মা, তাহলে আমি কিভাবে তোমার থেকে দূরে থাকবো বলো? ও মা, তুই আমার থেকে দূরে থাকতে যাবি কেন? তিনি মুচকি হেসে আবার বললেন, নিশ্চয়ই তোদের মধ্যে ঝগড়া হয়েছে। আমার ছেলেটা তোকে ভয় দেখিয়েছে নিশ্চয়ই। তুই একদম চিন্তা করিস না, আমি ওকে বকে দিব। হ্যাঁ, আমি কোনো ভয়ও দেখাচ্ছি না, আর না কোনো মিথ্যে বলছি। আমি এই বিয়ে করব না মা। তুমি ওকে বলে দাও ও যেন কখনোই আর আমার সামনে এই দাবি নিয়ে না আসে। তুই কি বলছিস বাবা? দেখ, যাই কিছু হয়ে যাক, নিজের মাথা ঠান্ডা করে ভাব দেখ না মেয়েটার কি অবস্থা। তুই তো ওর এই অবস্থা সহ্য করতে পারিস না, তাহলে এমন কেন করছিস? মেয়েটাকে এভাবে কাঁদাচ্ছিস কেন? ওকে আমি কখনোই নিজের স্ত্রী হিসেবে নিতে পারবো না মা, কারণ ও কখনোই মা হতে পারবে না। আশা করি তোমাদের আর কিছু বলতে হবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ি থেকে বিদায় করো। কথাটি বলেই জাবের প্রস্থান করলো যে সেখান থেকে। মায়া বেগম কথাটি শুনে কিছুক্ষণ চুপ মেরে বসে রইলেন। এই মেয়েটি মা হতে পারবে না, এটা তিনি বিশ্বাস করতে চাইলেন না। মায়া বেগম প্রথম এই মেয়েটিকে দেখে আর ছেলের মনোভাব বুঝতে পেরে তিনি তাৎক্ষণিক রাজি হয়ে গিয়েছিলেন মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে আসার। এই মেয়েটির চেহারার মাঝে তিনি নিজেকে খুঁজে পান। তার গায়ের রং চাপা হওয়ার কারণে তিনি বহু প্রস্তাব থেকে প্রত্যাখ্যান হয়েছেন, আরও কত কিছুর সম্মুখীন হয়েছেন তিনি। তাই তিনি এই মেয়েটির আচার ব্যবহার দেখে মুগ্ধ হয়েই মেয়েটিকে সম্পূর্ণ মেনে নিয়েছেন। কিন্তু একই থেকে
কি হয়ে গেল। তবু তিনি মাহনুরকে একটা আশা দিয়ে রাখলেন, বললেন, হয়তো এই খবরটা পেয়ে ছেলেটা কষ্ট পেয়েছে, সময়ের সাথে সাথে হয়তো সব ঠিক হয়ে যাবে। মামুনি, তুমি চিন্তা করো না। মাহনুর অবাক হয়ে মায়া বেগমের দিকে তাকিয়ে বলল, মা, তুমি কেমন মানুষ মা? এই যে আমি মা হতে পারবো না এটা জেনেও তুমি আমাকে সাপোর্ট কেন করছো মা? তুমি আমাকে বাড়ির বাইরে বের করে দিচ্ছ না কেন? আর যে আমাকে ভালোবেসে আমাকে কাছে টেনে নিল, সে তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমি আমার ছেলেকে চিনি মা, ও তোমাকে পাগলের মতো ভালোবাসে। প্রত্যেক নারীর বাবা মা হওয়ার একটা আশা থাকে। কেউ বাবা বলে ডাকবে, ছোট ছোট হাত পা নিয়ে খেলবে, এমন স্বপ্ন তোমারও আছে, আমারও আছে মা। তাই বলে কোথা থেকে কি দেখে এমন রিয়েক্ট করছে ছেলেটা, হয়তো হঠাৎ করে দেখে বিষয়টা মেনে নিতে পারেনি। তুমি চিন্তা করো না, তোমাকে আরও বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। প্রয়োজনে বিদেশে গিয়ে তুমি ডাক্তার দেখাবে। আমি ওকে বুঝিয়ে বলবো। তুমি একটু নিজেকে শান্ত করো তো। না না মা, উনি আমাকে গতকাল থেকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমি আরও একবার ওনার পায়ে ধরে বলবো। এই বলেই ছুট লাগালো জাবেরের রুমের দিকে, কিন্তু তারপর আগলে দাঁড়ালো এক নারী। বলল, এই কাল নাগিনী, তোর কোন লজ্জা নেই? তোকে না একটু আগেই বলা হয়েছে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে? বন্দা অপায়া মহিলা লজ্জা করে না? অবশ্য লজ্জা করবে কেমন করে? তুই তো এতিম, তাই এত সম্পদ দেখে লজ্জা তাকে মাটি দিয়ে চাপা দিয়ে আবার এগিয়ে যাচ্ছিস বেহায়া কথাকার। এখনই বেরিয়ে যাবি এই বাড়ি থেকে। এই বলে দুর্বল মাহনুরকে টানতে টানতে সদর দরজার বাইরে ছুঁড়ে মারল। ভেঙে টুকরো টুকরো হওয়া মেয়েটা আজ নিজেকে ধরে রাখতে পারল না। জ্ঞান হারিয়ে পড়ে রইল প্রাণপ্রিয় পুরুষের বাড়ির সামনে। ঠাস, ভাইয়া, তুমি আমাকে মারলে? তোর সাহস কি করে হয় নূরকে অপমান করার, নূরকে বাজে কথা বলে বাড়ি থেকে বের করে দেওয়ার? আনসার মি, চিৎকার করে জাবের বলল তার বোন জয়াকে। তোর ব্যবস্থা তো আমি পরে করছি বলে পাগলের ন্যায় ছুটে গেল প্রিয় নারীর কাছে। কিছুক্ষণ পূর্বে যে নারী মাহনুরকে অপমান করে বের করে দিল, সে আর কেউ নয়, জাবেরের বোন জয়া। জয়া সুন্দর চেহারার অধিকারী একজন নারী। তার রূপের অহংকারের শেষ নেই। মাহনুরকে সে কোনো কালেই সহ্য করতে পারে না, কিন্তু ভাইয়ের জন্য কিছু বলতেও পারে না। তবে আজ ভাইয়ের এহেন রূপ দেখে যার পর নাই খুশি হলো এবং সুযোগ বুঝে নিজের রাগটাও মিটিয়ে নিল। জাবের নিজের কক্ষ থেকে সবটাই শুনল, কিন্তু প্রতিবাদ করতে পারল না। তাই সহ্য করতে না পেরে দ্রুত নিজ কক্ষের নাগোয়া বারান্দায় গিয়ে দু চোখ বন্ধ করে নিজের দুই হাত দ্বারা কর্ণদ্বয় চেপে ধরল। মনে মনে ভেবেও নিল কিভাবে এর শোধ তুলবে। যখনই চোখ খুলল, দেখল মাহনুর ছিটকে পড়েছে তারই বাড়ির সামনের রাস্তায়। তখন আর নিজেকে আটকে রাখতে পারল না জাবের। দূরে গিয়েও রক্ষা করতে পারল না তার নূরকে। ততক্ষণে নিজের ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল মাহনুর। তা দেখে জাবের আর নিজেকে ঠিক রাখতে পারল না। তৎক্ষণাৎ চর বসিয়ে দিল বোনের গালে। ভাইয়ের থেকে এমন কিছু সে আশা করেনি। তার ভাবনায় ছিল অন্য কিছু। তাই সে এহেন অপমান সহ্য করতে না পেরে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল তার বরাদ্দকৃত কক্ষ এবং আটকে দিল তার দ্বারা, এবং বাঁকা হেসে ভাবতে লাগলো, সবে তো শুরু, এখনও তো কত কিছু বাকি। তৈরি থাকো মিস্টার জাবের হাসান। হা হা হা। জাবেরের পাগলের মতো দৌড়ে এসে মাহনুরের সামনে হাঁটু গেড়ে বসে মাহনুরের মাথাটা তার কোলের মধ্যে তুলে নিয়ে বলতে লাগলো, এই এই নূর, কথা বল। এই কলিজা, কথা বলছো না কেন? ও যদি তোর কলিজাই হয় তাহলে এতটা আঘাত কি করে দিতে পারিস মেয়েটাকে? মায়ের কথায় হুঁশ ফিরে আসে জাবেরের। আমি কি করতে যাচ্ছিলাম? শিট,
মনে মনে মায়া বেগম মেয়ের ব্যবহারে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন। এই মেয়ে কি তার শিক্ষায় বড় হয়েছে ভেবে কোনো কুল কিনারা পেলেন না মায়া বেগম। তার স্মৃতিতে ভেসে উঠল অতীতের কিছু ভাবনা। এর মধ্যেই ঘটে গেল অন্য এক দৃশ্য। যেই ছেলে এতটা সময় যে মেয়েটাকে এত অপমান করলো, সেই ছেলেই আবার এত ভেঙে পড়ছে। তিনি কিছু ভাবতে পারলেন না। ভয়ে তার বুক কেঁপে উঠল। কি হবে এই সেম মেয়েগুলোর ভবিষ্যৎ? হ্যালো রিমি, আমি জাবেরের বলছি। নিশ্চয়ই চিনতে পেরেছো। 10 মিনিটের মধ্যে তোমাকে আমার বাড়ির সামনে দেখতে চাই। সাথে করে অবশ্যই গাড়ি নিয়ে আসবে বলেই ফোনটা কেটে দিল জাবের। এতিমখানায় বড় হওয়ার কারণে বাইরে তেমন কোনো বন্ধু বান্ধবী নেই মাহানুরের। এতিমখানার বাচ্চারাই তার খেলার সাথী। কলেজে ভর্তি হয়ে যখন হোস্টেলে উঠল, তখনই সখ্যতা হয় রিমির সাথে। রিমি হলো তার রুমমেট। তাদের দুজনের বন্ধুত্ব ততটা গাঢ় না হলেও একই রুমে খাওয়ার সুবাদে তারা একে অপরের সহযোগী। রিমি একটা সিএনজি নিয়ে জাবেরের বাড়ির সামনে থামলো। গাড়ি থেকে নেমে গেটের ভিতরে ঢুকেই তার পা দুটো থেমে গেল। এতটা অবাক সে আজই প্রথম হলো যেন। এটা কি ও সত্যিই দেখলো? রাস্তায় পড়ে রয়েছে মাহনুর। পাশে বসে অনবরত ডেকে চলেছেন মায়া বেগম। মাঝে মাঝে আবার বকে চলেছেন নিজের ছেলে মেয়েদের। কেতারি কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে জাবের। এও সম্ভব। রিমিকে দেখে জাবের এগিয়ে গেল তার কাছে। বলল, তোমার ফ্রেন্ডকে নিয়ে যাও এখান থেকে, এর জন্যই তোমাকে ডাকা। কিছু টাকা এগিয়ে দিয়ে বলল, প্রয়োজনে চিকিৎসা করে নিও। ভাই, এইটা আপনি কি করে সম্ভব? মাহানুর রাস্তায় পড়ে আছে আর আপনি ওকে সেভাবেই ফেলে রেখে দিয়েছেন। কোনো শত্রুও তো তার শত্রুর সাথে এহেন ব্যবহার করে না। এই সামান্য একটা কারণে আপনি এমন ব্যবহার কি করে করতে পারেন? এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার সাথে এমনটা কথা বলার? ততক্ষণে মাহানুরের চেতনা ফিরে এসেছিল আর শুনতে পেয়েছিল রিমির বলা কথাগুলো। গতকাল থেকে অভুক্ত মেয়েটি কথার আঘাতে জর্জরিত হয়ে আরও বেশি দুর্বল হয়ে পড়ল। তুমি এখনই ওকে আমার বাড়ির সামনে থেকে নিয়ে যাও। মা, ওকে রিমির সাথে গাড়িতে তুলে দাও। মায়া বেগম বুঝলেন ছেলের মনোভাব, কিন্তু হিসেব মিলাতে পারলেন না অনেক কিছুরই। জাবেরের কথাগুলো কর্ণপাত হতেই মাহানুর নিজের অবস্থা ভুলে গিয়ে আবারও লুটে পড়ল জাবেরের পায়ে। বলল, আমাকে আপনার জীবন থেকে তাড়িয়ে দেবেন না জাবের। দয়া করে আপনার পায়ের কাছে একটু ঠাঁই দিন না জাবের। আপনার নিজের সন্তান প্রয়োজন, তাই না জাবের? আমার কাছে আছে তো তার সমাধান। মাহানুরের কথা শুনে জাবেরের বোধহয় কুঁচকে এলো। মাহানুর পুনরায় বলল, আপনি আর একটা বিয়ে করে নিন জাবের, আমার কোনো আপত্তি নেই। শুধুমাত্র একটু আপনার ঘরের কোণে আমায় ঠাঁই দিন। বিশ্বাস করুন, আমি আপনাকে বিন্দুমাত্র বিরক্ত করব না। শুধু আপনাকে এক পলক দেখার জন্য আপনি আমাকে আপনার ঘরে ঠাঁই দিন। আপনাকে না দেখে আমি কিভাবে থাকবো বলুন তো? ও নিশ্চয়ই কেউ মানবে না সতীনের ঘর করার জন্য। ঠিক আছে, আমাকে আপনার বিয়ে করার প্রয়োজন নেই। আপনি আমাকে আপনার ঘরের রক্ষিতা করেই না হয় রেখে দিবেন। কান্না করতে করতে ঠাস ঠাস বেহায়া ছোট লোক কথাকার। এই তুই নিজেকে কি বাজারের পণ্য মনে করিস? সে মাহানুরের শেষের কথাটা শুনেই জাবের রাগে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। গায়ের সর্বশক্তি দিয়ে চড় মেরে দিল ওর মাহানুরের দুই গালে। অতঃপর উপরই উক্ত কথাটি বলল মাহানুর এর উদ্দেশ্যে। অতঃপর তাৎক্ষণিক সেই স্থান ত্যাগ করল। হতভম্ব হয়ে মাহানুরের দিকে তাকিয়ে রইল উপস্থিত চক্ষুগুলো। এই মেয়েটা কি অতি শখে পাগল হয়ে গেল? অন্যদিকে মাহানুর চিৎকার করে কাঁদছে আর বলছে, দয়া করে আমাকে ছেড়ে যাবেন না
জাবের, আপনি যা বলবেন আমি তাই শুনব, তাই মেনে নেব। তবু আপনি আমাকে আপনার জীবন থেকে বের করে দিবেন না। কয়েক ঘন্টা থেকে অভুক্ত অধিক শোকে কাতর মাহানুর এত এত বিলাপ করতে করতে আবারও তার দুনিয়া অন্ধকার হয়ে এলো। লুটিয়ে পড়ল জ্ঞান হারিয়ে। রিমি তাৎক্ষণিক দৌড়ে গেল মাহানুরের কাছে, হাঁটু গেড়ে বসে মাহানুরের কালে চাপড় দিয়ে ডাকছে, এই মাহানুর, কি হলো তোর? শুনতে পাচ্ছিস আমার কথা? মাহানুর, রিমির আর মাহানুর একই ঘরে থেকে তাদের মধ্যে মোটামুটি একটা বন্ধুত্ব রয়েছে, কিন্তু অন্তরঙ্গ বন্ধুত্ব এখনো হয়ে ওঠেনি। রিমি কখনো সেভাবে গেটেও দেখেনি মাহানুরকে। আর মাহানুর, সে তো এতিম মেয়েটা, ছোটবেলা থেকে অনেক কিছু দেখে বড় হয়েছে, তাই সহজেই নিজে থেকে কারোর সাথে মিশতে পারে না। তবে যদি কেউ তার কাছে যায়, সে নির্দ্বিধায় মেনে নিতে পারে। মাহানুর যে এতিম সেটা রিমি জানতো, কিন্তু তার একই দুঃখের রূপ, এ যে সহ্য করার বাহিরে। এত কষ্ট কি সহ্য করা যায়? কিভাবে থাকছে এই কষ্ট নিয়ে মেয়েটা? গতকাল রাতে মেয়েটার উস্কো খুস্কো চেহারা দেখে কিছু একটা হয়েছে আন্দাজ করেছিল, কিন্তু সেভাবে ঘটে দেখেনি। রিমি মনে মনে ভেবে নিয়েছে এরপর থেকে এই মেয়েটাকে খুব ভালোবাসবে। মেয়েটা ভালোবাসার খুব কাঙ্গাল, কেমন করে নিজের ভালোবাসার মানুষের কাছে ভালোবাসা ভিক্ষা চাইছে। নিজের চোখে কি দেখা যায়, মায়া বেগম কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। আপাতত সকলের বিশ্রাম প্রয়োজন, সবাই একটু একান্ত ভাবে সময় নেওয়া প্রয়োজন। তাই তিনি রিমির উদ্দেশ্যে বললেন, রিমি মা, তুমি ওকে এখন নিয়ে যাও হোস্টেলে, ওকে সবটা ভালো করে বোঝাও, মাথা ঠান্ডা করতে বলো। ওর এখন খাওয়া দাওয়া ঘুম প্রয়োজন। আর আমিও দেখি জাবের কি চাইছে, ওকে আমি আমার সবটা দিয়ে বোঝাবো। তুমি ওকে এ কথাটা বলে শান্ত করো। হ্যাঁ আন্টি, আপনি ঠিকই বলেছেন, আমি এখন বরং ওকে নিয়ে চলে যাই। চলো, আমি তোমাকে সাহায্য করছি ওকে গাড়িতে উঠিয়ে নিতে। এই বলে রিমি মায়া বেগমের সাহায্যে গাড়িতে উঠিয়ে হোস্টেলের দিকে রওনা দিল। এতক্ষণে সব কিছুই জাবের তার নিজের রুমের বারান্দা থেকে লুকিয়ে পর্যবেক্ষণ করছিল। আচ্ছা, ছেলেদের চোখে নাকি সহজে পানি আসে না। এই তো জাবেরের চোখ থেকে অনবরত পানি পড়ছে, কিন্তু কেউ তা দেখছে না। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, ইচ্ছে করছে ধাঁধালো কিছু দিয়ে বুকটা ছিঁড়ে ফেলতে। আর যে সহ্য করা যায় না। কেমন করে থাকবো আমি তোমাকে সারা, প্রাণ পাখি? ওহ, কি করে এই কষ্ট ভুলে থাকা যায়? আমাকে ক্ষমা করে দিও পাখি, এছাড়া যে আমার আর কিছু করার নেই। তোমার সব স্বপ্ন পূরণ করতে হলে যে তোমার আমাকে ছাড়তেই হবে। আমি জানি তুমি সত্যিটা জানলে কখনোই আমাকে ছাড়বে না, ভুলে যাবে তুমি তোমার স্বপ্ন, কিন্তু আমি তা হতে দিতে পারি না। না, তুমি ঠিক ভুলে যেতে পারবে আমাকে। তুমি আমাকে ঘৃণা করো, বেশি করে ঘৃণা করো, তাহলেই তুমি আমাকে ভুলে যেতে পারবে পাখি। এসব ভেবে কান্নায় ভেঙে পড়ল জাবের। আহ, কি শান্তি! কবির, জি বস, মেয়েটাকে যদি আমার রক্ষিতা করে রাখি তাহলে কেমন হয় বলো তো? আর হা 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 বলে হাসতে লাগলো অন্ধকার জগতের এক পুরুষ। নাম আশিক, বাকিটা গল্পের মাধ্যমে আস্তে আস্তে জেনে যাবেন। বস, আপনার সাথে রক্ষিতা হিসেবে এই মেয়েটা যায় না। আপনি বললে আপনার জন্য সুন্দর সুন্দর মেয়েদের লাইন লাগিয়ে দিব। আশিক চেয়ারে বসে টেবিলের উপরে পায়ের ওপর পা রেখে বাঁকা হেসে শুধালো, না রে কবির, আমি অন্য কোনো সুন্দরী মেয়ের যদি রক্ষিতা করে রাখি তাহলে কি জাবের হাসানের বুকে আগুন জ্বলবে? কখনোই না। তাই আমার এই মেয়েকেই চাই। হা 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 হা। বস, আপনার বুদ্ধির কোনো তুলনা হয় না। এখনও তো আমার প্ল্যানের অনেক কিছুই তুই জানিস না রে পাগলা। আমার প্রতিশোধ আমি এমনভাবে নিব, সব কিছু গুড়িয়ে দেব আমি। মাঝখানে থেকে বলির পাঠা হলো এই মেয়েটা, কিন্তু কিছু করার নেই, তোমাকে সহ্য করতেই হবে মানুর। হা হা হা
বস, আপনার প্ল্যান কি আমি জানতে পারি? সাথে সাথে আশিক চোখ গরম করে তাকালো তার সকল পাপ কাজের সঙ্গী কবিরের দিকে। না মানে বস, আপনাকে সাহায্য করতাম তাই আর কি। সময় মতন আমি তোকে সব একটু একটু করে বলবো। এত অধৈর্য হোস কেন রে? জাবের এর বাড়ির মেইন ডোরের ওপরে রয়েছে দুটো সিসি ক্যামেরা, আর এই সিসি ক্যামেরার মালিক আর কেউ নয়, স্বয়ং অসিক নিজেই, যা ওই বাড়ির একজন ছাড়া কেউই জানে না। সেই একজন আর কেউ নয়, জাবেরের বোন জয়া। এই ক্যামেরা লাগানোতে সম্পূর্ণ সাহায্য করেছে জয়া নিজেই। সকালের ওই ঘটনার পর মুহূর্তে সুযোগ বুঝে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল জয়া। যা জাবেরের মা সবারই অজানা। সবাই আজকের পরিস্থিতি নিয়ে অন্যমনস্ক। এই ক্যামেরার মাধ্যমে আজ সকালের সব কিছু খুব তৃপ্তি নিয়ে দেখছিল আশিক। সে চায় জাবেরকে ভেঙে গুঁড়িয়ে দিতে, কিন্তু জাবের এত শক্ত কেন সে আশিক এখনও বুঝতে পারছে না। আশিক চেয়েছিল অন্য কিছু হোক, মাহানুর নিজেই ওকে ভেঙে দিক, কিন্তু হচ্ছে তার উল্টোটা। তবুও অশিকের শান্তি লাগছে, কারণ সে জানতে পেরেছে জাবের অনেকটাই ভেঙে পড়েছে। এতেই যে খুব শান্তি, সেই শান্তিটাকে আরও বাড়াতে অসিক আরও কিছু নতুন প্ল্যান করে নিল। আমার আর ওই বাড়িতে ভালো লাগছে না অসিক, প্লিজ তুমি আমাকে তোমার কাছে নিয়ে এসো। যার জন্য আমাদের এত দূরত্ব তাকে চোখের সামনে, আমার ভালো লাগছে না। জানো অসিক ভাইয়া আজ সকালে আমাকে মেরেছে, ওই মেয়েটার জন্য ভাইয়া আমাকে মেরেছে। তুমি বুঝতে পারছো? ওই মেয়েকে তো আমি একেবারে শেষ করে দিব। আহ জান, এমন হাইপার হতে নেই, বলেই একটা বাঁকা হাসি দিল অসিক। জয়া অসিককে ভালোবাসে, তাই তো অসিক যা চায় তাই সে করে। অসিকের কথায় সে নিজের বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছে, আরও অনেক কিছুই সে করেছেন, যা জানতে পারবেন আপনারা গল্প পড়তে পড়তে। অসিক, তুমি না আমাকে ভালোবাসো, তুমি না আমার কষ্ট সহ্য করতে পারো না, তাহলে ওই মেয়েটার জন্য ভাইয়া আমাকে মেরেছে সেটা দেখিও তুমি ওই মেয়েটাকে কিছু করছো না, চুপচাপ রয়েছো। আহ জান, তাড়াহুড়াই কিছু করতে নেই, আস্তে আস্তে সবই হবে। ওই মেয়েটার জন্য তোমার ভাই তোমাকে মেরেছে, শাস্তি তো দুজনকেই পেতে হবে। তুমি রিল্যাক্সে থাকো, সব সময়ের মতো হয়ে যাবে। শুধু তুমি আমার কথা মতো কাজ করতে থাকবে, আমি তো সব কিছুই তোমার কথা মতো করি অসিক। এখন তুমি ফিরে যাও জান। কিন্তু অসিক, এই একটু আগেই তো আমরা মিট করলাম, চলো না আজকে সারাটা দিন একটু ঘোরাফেরা করি। মন খারাপ করে না বেবি, এখন কি ঘোরাফেরা করার সময়? ওই মেয়েটার তো একটা ব্যবস্থা করতে হয়, তাই না? এই কথা শুনে জয়ার মুখেও হাসি ফুটলো। সে তো চাই ওই মেয়েটাকে শাস্তি দিতে, তার জন্য না হয় সে একটু কষ্টই করলো। ঠিক আছে, আমি তাহলে ফিরে যাচ্ছি। রোনা বেগম এসেছেন মাহানুরের হোস্টেলে। তিনি আজ মাহানুরকে নিজের সঙ্গে নিয়ে যাবেন। এখন থেকে তিনি নিজের সঙ্গে রাখবেন এই মেয়েটাকে। মেয়েটার এত কষ্ট কেন? হয়তো মেয়েটা আল্লাহর প্রিয় এক বান্দা। আল্লাহ তো তার প্রিয় বান্দার ওপরে অনেক পরীক্ষা নেন, হয়তো সে পরীক্ষায় দিচ্ছে মেয়েটা। তা না হলে একটু সুখের দেখা পেয়েও মেয়েটা আবারও সেই দুঃখের সাগরে তলিয়ে যাচ্ছে। একের পর এক ধাক্কা মাহানুর সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েছে মেয়েটা। গতকাল রাত থেকে অধিক কান্না করার ফলে গাটা একটু গরম হয়ে আসছিল। পাত্তা দেয়নি মাহানুর। ভোরের আলো ফুটতে আবার ছুটেছিল তার একটু সুখের খোঁজে, কিন্তু সেখানেও ব্যর্থ হয়ে মাহানুর পুরোপুরি ভেঙে পড়ল। সেই সঙ্গে দেখা দিল কঠিন জ্বরের, যেই জ্বরে মাহানুর সম্পূর্ণ তার চেতনা হারিয়ে ফেলল। রিমি মেয়েটা সেই সকালে মাহানুরকে নিয়ে এসে মাহানুরের সেবায় লেগে রয়েছে। কয়েকবার জলপট্টি দিয়েছে, মাথায় পানিও দিয়েছে, আবার অনেক কষ্টে এক লোকমা ভাত খাইয়ে ওষুধও খাইয়ে দিয়েছে। কিন্তু ভেতর থেকে ভেঙে পড়া মাহানুরকে
আর এত সহজে সুস্থ করে তোলা যায়। শেষে ভয়ে কোনো উপায় না পেয়ে আবার কল দ্বিধা দ্বন্দ্ব বাদ দিয়ে ফোন করেছিল জাবেরকে। তবে সেখানে সে হতাশ হলো। জাবের পরিষ্কার করে বলে দিল, দেখো রিমি, মাহানুরের উপর থেকে আমি সব দায়িত্ব বাদ দিয়ে দিয়েছি। আমি ওকে নিয়ে আর এক মুহূর্ত ভাবতে চাই না। তবুও তুমি কেন আমাকে বারবার ফোন করে বিরক্ত করছো? ভাইয়া, আমি আপনাকে বারবার কোথায় ফোন দিলাম? মাত্রই তো একটা ফোন দিলাম ভাইয়া, মেয়েটা কোনো রেসপন্স করছে না। এখন আমি ওকে নিয়ে কোথায় যাব বলুন তো? আপনি একটা নিষ্ঠুর হলেন কী করে? তোমার সাহস দেখে আমি অবাক হই রিমি। তুমি এই সব কথা আমাকে বলার সাহস পাও কী করে? যাই হোক, তুমি ওর আমাকে ফোন করে বলো। আশা করি তিনি একটা কিছু করবেন। দয়া করে আমাকে আর বিরক্ত করো না। ঠিক আছে, আমি আর আপনাকে ফোন করব না। মাহানুর মরে গেলেও না, বলে ফোনটা কেটে দিল রিমি। আর অন্যদিকে মাহানুরের মরে যাওয়ার কথাটা শুনে দম বন্ধ হয়ে গেল জাবেরের। হাত থেকে ফোনটা পড়ে গেল। এত কষ্ট কি আর সহ্য করা যায়? আচ্ছা, আমি কি করে এত কষ্ট নিয়ে বেঁচে থাকবো? খুব কি বেশি ক্ষতি হবে মাহানুরের স্বপ্ন পূরণ না হলে? না না, আমি কি ভাবছি? আমার নূর পাখিটা কত স্বপ্ন দেখেছে, সে মা হবে। আমি কি করে সেই স্বপ্নটা ভেঙে দিই? আমি তোমাকে ছাড়া কি করে থাকবো নূর পাখি? বলো না, কি করে থাকবো আমি তোমাকে ছাড়া? বলে নিজের ঘরে বসে চিৎকার করে কান্না করতে লাগলো জাবেরের এই কান্না পৌঁছে গেল জাবেরের মায়ের কানেও। তিনিও ছুটে এলেন ছেলের কক্ষের কাছে। দরজা খোলা পেয়ে তৎক্ষণাৎ ঢুকে পড়লেন ভেতরে। ছেলের অবস্থা দেখে আঁতকে উঠল মায়ের মন। তিনি এক মুহূর্ত দেরি না করে ছেলের নিকট গিয়ে ছেলের মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরলেন। জাবেরও এতক্ষণে মরুভূমির মধ্যে যেন একটু পানির সন্ধান পেল। মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, মা, আমি ওকে ছাড়া কেমন করে থাকবো বলো না মা? আমি কেমন করে বেঁচে থাকবো ওকে ছাড়া? মায়া বেগম কোনো উত্তর দিতে পারলেন না। কী বা বলবেন? তিনি তো এ ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ। তাই তিনি আস্তে ধীরে বললেন, শান্ত হও বাবা, মাকে খুলে বলো কি হয়েছে, কেনই বা এত কষ্ট দেখতে হচ্ছে আমার সন্তানদের? তুমি ওই মেয়েটাকে কষ্ট দিচ্ছ না? ওই মেয়েটা ভালো আছে আর না এখানে তুমি ভালো আছো? কি এমন হলো যে তোমাদের এত কষ্ট পেতে হচ্ছে? এতক্ষণে হুঁশ ফিরল জাবেরের। ততক্ষণে কিছুটা দেরি হয়ে গেছে। মায়া বেগম ছেলের এহেন কষ্ট সইতে না পেরে বললেন, আচ্ছা, আমি কি তোমার আপন নই? এ কেমন প্রশ্ন মা? এই পৃথিবীতে তো তুমি এখন আমার আপন জন। তাহলে মাকে বলছিস না কেন? কি হয়েছে? এমন করে কষ্ট পেতে থাকলে কি সব কিছুর সমাধান মিলবে? মা, আমার মাহানুরকে আমি কত কষ্ট দিয়েছি দেখলে মা? জানেও মা, মেয়েটা খুব অসুস্থ। আমার খুব ইচ্ছে করছে দৌড়ে ওর কাছে চলে যেতে। মা, এমনিতেই তো আমি ওকে ছাড়া থাকতে পারছি না। এখন যদি আমি ওর কাছে যাই তাহলে আমি সেই মায়া কিভাবে কাটাবো বলো না মা? কেন তুই ওর মায়া কেন কাটাবি? কিছুদিন পর না তোদের বিয়ে? দেখ না মেয়েটা তোকে কতটা ভালোবাসে। নিজের ভালোবাসার ভাগ কেউ দিতে চাই কাউকে বল? একটু দেখ, মেয়েটা তোকে অন্য তো বিয়ে করার কথাও বলেছে, তবু তোকে ছাড়তে চায় না। মা, ওর কোনো দোষ নেই মা। আসলে আমি কখনো বাবা হতে পারবো না। মানুরকে মা হওয়ার সুখ দিতে পারবো না। তাহলে কোন অধিকারে আমি ওকে বিয়ে করবো বলো না মা? ছেলের কথা শুনে মায়া বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একে শুনলেন তিনি। তুমি মিথ্যে বলছো তাই না? না মা, আমি মিথ্যে বলছি না। এই বলে একটি মেডিকেল রিপোর্ট এনে দেখালো মায়া বেগমকে। আর বলতে লাগলো, জানো মা, নূর আমাকে কি বলেছিল? ছেলের কথা শুনে মায়া বেগম ছেলের মুখ পানে মাথা তুলে চাইলেন। ডাবের বলতে লাগলো, নূর বলেছিল ওর ছোট্ট একটা সংসারের খুব স্বপ্ন।
ও তো কোনোদিন মাকে বাবাকে কাছে পায়নি, তাই ওর খুব ইচ্ছা একদিন ছোট্ট একটা সংসার হবে। একদিন ও জানতে পারবে ও মা হতে যাচ্ছে। সেই খুশিতে ও কয়েকটা মাস অনেক কষ্ট করবে, আর সেই কষ্টে আমি ওর পাশে থেকে ওকে সাহস যোগাবো। তারপর একটা ছোট প্রাণ আসবে, ছোট ছোট হাত, ছোট ছোট পা, সেই সুন্দর পুতুলটাকে ও বড় করে তুলবে, ওকে মা বলে ডাকবে। আচ্ছা মা, আমি যদি ওকে বিয়ে করি তাহলে কি ও সেই সুখ পাবে বলো? কি করে আমি এতটা স্বার্থপর হই? আমার নিজের সুখের জন্য আমি ওর স্বপ্নটা কিভাবে বিসর্জন দিয়ে দেই? ও যদি জানতে পারে সমস্যাটা ওর নয় আমার, তাহলে ও কখনোই আমাকে ছেড়ে যাবে না। তাই তো আমি ওর ওপর এত বড় একটা অপবাদ দিয়ে দিলাম। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে জাবের। তোমরা মেডিকেল টেস্ট করে এসো শারীরিক কোনো ত্রুটি আছে কিনা সেটা জানার জন্য, কিন্তু বাবা মা হতে পারবে কিনা এমন টেস্ট তো করনি তোমরা। তাহলে এই রিপোর্ট কি করে আসে? কথা শুনে যাবে তার মায়ের দিকে চোখ পিটপিট করে চাইলো, যেন একটা আশার আলো খুঁজে পায় সে। আশায় এমনটা তো আমি কখনোই ভেবে দেখিনি মা। আমি রিপোর্টটা পেয়ে ডাক্তার যখন আমাকে বলছিল আমি বাবা হতে পারবো না, এটা শুনেই আমি অস্থির হয়ে গেলাম। তখনই মায়া বেগম বললেন, আমার সাথে চলো জাবের। কোথায় মা? আমরা এক্ষুনি ডাক্তারের কাছে যাব। তুমি এর আগে যে হসপিটালে ডাক্তার দেখিয়েছো সেখানে নয়, আমরা অন্য হসপিটালে যাব। কিন্তু মা এখন কোনো কিন্তু নয়, এখনই যাবে আমার সঙ্গে। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমিও তৈরি হয়ে আসছি। এই বলে মায়া বেগম তৈরি হওয়ার জন্য নিজের কক্ষে চলে গেলেন। এতক্ষণ দরজার আড়াল থেকে সব কিছুই শুনছিল জয়া। মায়া বেগমকে বের হতে দেখে দৌড়ে জয়া নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। তৎক্ষণাৎ ফোন করলো অশিককে। হ্যালো, কি ব্যাপার জান? আমাকে ছাড়া বুঝি তোমার থাকতে ইচ্ছে করছে না? অশিক, এখন মোটেও মজার সময় না। আমি একটা দরকারে কথা বলার জন্য তোমাকে ফোন দিয়েছি। বলো জান, কি বলবে? মা এক্ষুনি বের হচ্ছে ভাইয়াকে নিয়ে। অন্য কোনো হসপিটালে গিয়ে ভাইয়াকে আবার টেস্ট করানো হবে, তাহলে সত্যিটা সবার সামনে এসে যাবে। আর ভাইয়া আবার ওই মেয়েটাকে কাছে টেনে নেবে। তারপর তো ওই মেয়েটা সোজা এই বাড়িতে উঠে আসবে। ফোনের অপর পাশের ব্যক্তি বাঁকা হেসে বলল, সামান্য কারণে এত উত্তেজিত হতে হয়? হাহা। আরে বাবা, আমি আছি কি করতে, কোনো চিন্তা করো না। এখন থেকে তোমার ভাইয়ার জীবনে আমি যা চাইবো তাই হবে। সো নো টেনশন ডার্লিং, হাহাহা বলে হাসতে হাসতে ফোন কেটে দিল অশিক। রুনা বেগম এসেছেন মাহনুরকে নিয়ে যেতে। মেয়েটার দিকে তাকিয়ে আটকে উঠলেন তিনি। এই মেয়েটার এত দুঃখ কেন? অবশ্য এতিমখানার সবারই দুঃখের জীবন। সবাইকে তিনি ভালোবাসেন, আদর করেন, স্নেহ করেন। সবাই যখন বড় হয়ে যায় যে যার মতো জীবন নিয়ে এগিয়ে যায়, কিন্তু এই মেয়েটাকে তিনি আজও ছাড়তে পারলেন না। আর না, এই মেয়েটা তাকে ছেড়ে গেল। বিকেলে রিমির সাহায্যে মাহনুরকে নিয়ে এতিমখানায় ফিরলেন রুনা বেগম। তখন জাবের রিমিকে কোনো সাহায্য না করায় রিমি সরাসরি রুনা বেগমকে ফোন করে সবটা জানিয়েছিল। এরপর পরপরই রুনা বেগম ছুটে এসেছিলেন মাহনুরের হোস্টেলে এবং মাহনুরকে এখান থেকে নিজের কাছে রাখবেন বলে সিদ্ধান্ত নিলেন। তিনি এও সিদ্ধান্ত নিলেন যে আগামী 15 দিনের মধ্যেই মাহরুনের অন্যত্র বিয়ে দেবেন। এই কথা অবশ্য তিনি মাহরুরকে জানাননি। মেয়েটা যে তা মেনে নেবে না তা তিনি খুব ভালো করেই জানেন। তিনি সব কিছু ঠিকঠাক করে বিয়ের আসরে একেবারে নিয়ে যাবেন। এর আগে মাহরুনকে তিনি কিছুটি জানতে দেবেন না, তাহলে যে মেয়েটা আরও ভেঙে পড়বে। যে মাহনুর এতিমখানার প্রাণ, এতিমখানায় এলে যে মেয়েটি সব বাচ্চাদের মাতিয়ে রাখে, এখন সে নিজেই উদাস হয়ে আকাশের পাড়ে তাকিয়ে থাকে। মাহনুরের
জ্বর আগে থেকে অনেকটাই কমে গেছে, কিন্তু মনের ক্ষতটা তা তো আর কমবার নয়। এই মেয়েটার এত কষ্ট দেখে, এমন অবস্থা দেখে রিমিও চলে যেতে পারেনি তার নিজের স্থানে। সঙ্গ দিচ্ছে সে মেয়েটাকে, তাতে কি আর মনের ক্ষত দূর হয়? এখন ওই আকাশের তারাগুলোই তার গল্প করার সাক্ষী। আমার কাছে সে শুনেছে ওর বাবা মা নাকি একসঙ্গে মারা গিয়েছেন। এই ছোট্ট শিশুটির দায়ভার কেউ নিতে না চাইলে শেষমেশ কোনো এক আত্মীয় এসে এতিমখানায় রেখে যায়। তাহলে নিশ্চয়ই ওই আকাশের কোনো দুইটা তারাই তার বাবা মা ভেবে এই মেয়েটা আকাশের দিকে তাকিয়ে মনে মনে কথা বলতে থাকে। আর চোখের বৃষ্টি যে ঝরছে তা কি আর থামার? জাবের তার মায়ের সঙ্গে এসে আবারও টেস্ট করিয়ে নিয়েছে। এখন তার রিপোর্ট নেওয়ারই অপেক্ষা করছে। মায়া বেগম ছেলেকে একলা ছাড়েননি, পাশে আবার কোনো ভুল করে না বসে। এই ছেলেটাই তো তার সব কিছু। মেয়েটা, তাকে তো সে মানুষ করতেই পারেনি, নাকি অতীতের কোনো মেঘ রয়ে গেছে মেয়েটার ওপরে? এসব কিছু ভেবে তিনি আঁতকে উঠেন। কেন মেয়েটা তার মতো কেন হয়ে উঠল না? নিজেকে নিজে প্রশ্ন করে উত্তর মিলাতে পারেন না। আজ মেয়ের এই কোনো রূপ দেখল সে, কিছুতেই যেন মানতে পারছে না মায়া বেগম। এই এত এত কাহিনী সম্পর্কে জাহিদ হোসেন সম্পূর্ণ অজ্ঞ। তাকে এই ব্যাপারে কেউ কিছুই বলেনি। মানুষটা আবার না সেখানেই টেনশন করতে করতে অসুস্থ হয়ে পড়ে। এই তো সামনের সপ্তাহেই ফিরবে, ততদিন না হয় নিজেরাই সব কিছু গুছিয়ে আনার চেষ্টা করুক। অনেক প্রতীক্ষার পর আবার রিপোর্ট হাতে পেলেও আহত হলো জাবের ও মায়া বেগম। কেন এমন হলো? মুহূর্তে নিভে গেল জাবেরের সমস্ত আশা আকাঙ্ক্ষা। নিজেকে পাগল পাগল লাগছে। সে কি করে মাহনুরকে ছাড়া থাকবে? আর মাহনুর তাকে তো জিন্দা লাশ বানিয়েই দিয়েছে জাবের। সে নিজেও তো জিন্দা লাশের মতো হয়ে আছে। কি দরকার মাহনুরের স্বপ্ন পূরণ করার? মাহনুর নিজেই বলেছে এতিমখানা থেকে বাচ্চা এনে ওর স্বপ্ন পূরণ করবে। সত্যিটা জানলে নিশ্চয় মাহনুর তাকেও ছেড়ে যাবে না, আর নিজের স্বপ্ন ত্যাগ করবে। নিজেদের জীবন্ত লাশ না বানিয়ে এটাই সঠিক নয় কি? জাবেরের সত্তা জাবেরের কাছেই প্রশ্ন করতে লাগলো। জাবেরের নিজেকে পাগল পাগল মনে হতে লাগলো। সে তৎক্ষণাৎ ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। মায়া বেগমও ছুটলেন ছেলের পিছনে। কিছু দূর এগোতেই ছেলের নাগাল পেয়ে ছেলের হাতটা চেপে ধরলেন। তার হাসপাতালের করিডরে মায়া বেগম বোঝানোর ভঙ্গিতে বললেন, দেখো জাবের, এতটা ভেঙে পড়ো না। আচ্ছা, তুমি যখন মাহনুরকে ছেড়ে দেওয়ার কথা বললে তখন কি তার চোখে মুখে খুব আনন্দ দেখতে পেয়েছো? মেয়েটা আহাজারি কি তোমার চোখে পড়েনি? কি না বলে তোমার জন্য হাজারি করেছে মেয়েটা। এমনকি তোমাকে আবার বিয়ে করতে বলতেও মেয়েটা বাদ রাখেনি। তাহলে কেন কেন দুজনে এত কষ্ট করবে? আমার বিশ্বাস মাহনুর তোমাকে সম্পূর্ণ গ্রহণ করবে। সে কখনো তার স্বপ্নের কথা মনেও আনবে না। সে তোমাকে নিয়ে বাঁচতে চায়, তুমিও তাকে নিয়ে বাঁচতে চাও। তাহলে এই বিরহ কেন? দোহাই লাগে বাবা আমার, ফিরিয়ে আনো তুমি মাহনুরকে তোমার নিজের কাছে। আমি আছি, তোমার বাবা আছে, জয়া আছে, তুমি আছো। আবার যখন মাহনুর আসবে এই তো ছোট্ট একটা পরিবার হয়ে যাবে, তাই না? তুমি এতটা অবুঝ হলে কি করে যাবে? তুমি কালই যাবে মাহনুরকে ফিরিয়ে আনবে। আমি সামনের সপ্তাহে তোমাদের বিয়ে দিব। তোমার বাবা ফিরলেই আর এক মুহূর্ত আমি অপেক্ষা করব না। চলো জাবের, আমরা বাড়ি ফিরে যাই। জাবেরের দিকে তাকিয়ে তার মনে হলো তার ছেলেটা কেমন যেন নিষ্প্রাণ হয়ে রইল। খুব ভয় পেয়ে গেলেন মায়া বেগম। তখনই জাবের বলে উঠল, আমি এক্ষুনি যাব মা, কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আমি আমার নূরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। বলেই পাগলের মতো ছুটতে লাগলো জাবের। মায়া বেগমও স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন, কিন্তু ছেলেকে এভাবে ছুটতে দেখে তিনি আবার চিন্তিত হয়ে পড়লেন।
পাশে আবার না কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসে। নিজের ভাবনায় নিজেই আটকে উঠলেন, বলতে লাগলেন, আমি কি ভাবছি, হে আল্লাহ, আপনি আমার সন্তানদেরকে রক্ষা করুন, রহম করুন তাদের ওপরে। তিনিও ছুটলেন আবার ছেলের পিছনে। ততক্ষণে তার পাগল ছেলে অন্য একটা গাড়িতে বেরিয়ে পড়েছে, ছেড়ে দিয়েছে সেই গাড়ি। তিনি আর ছেলের লাগার পেলেন না। তিনিও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। বাড়িতে গিয়ে তিনি জায়নামাজে কাঁদবেন ছেলে মেয়ের মঙ্গলের জন্য। তার মনটা যেন কেমন রাখছে, বড্ড ভয় করছে তার। মানুরের হোস্টেলে ফিরে রুমের সামনে দেখে তালা ঝুলানো। জাবের বিড়বিড় করে বলতে লাগলো, তালা কেন? কোথায় গেল আমার নূর পাখি? না না, আমার নূর পাখি আমাকে ছাড়া কোথাও যেতে পারে না। দৌড়ে গেল হোস্টেলের হেডের কাছে। মাহানুর আর জাবের এর বিয়ের কথা হোস্টেলের কর্তৃপক্ষ জানেন। জাবের কেন মাহানুরের গার্জেন হিসেবে সবাই ধরে নিয়েছে, তাই জাবের হোস্টেলের ভেতরে ঢোকায় কেউ কিছু মনে করেনি। জাবের জিজ্ঞেস করলো, মাহানুরের রুমে তালা কেন? আসলে মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে খুব, তাই তাকে তার গার্জেন এসে নিয়ে গিয়েছে। জাবেরের এই মুহূর্তে গার্জেন হিসেবে রুনা বেগমের কথায় মাথায় আসলো। আবারও ছুটতে লাগলো এতিমখানার উদ্দেশ্যে, যেন গতকাল সে তার নূরকে দেখেনি। যত তাড়াতাড়ি সম্ভব তার চোখ দুটো জড়াতে হবে, তা না হলে সে অন্ধ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। মেন রাস্তায় এসে গাড়ির জন্য ছুটাছুটি করতে লাগলো। একটা খালি গাড়িও হাতের নাগালে পাচ্ছে না। কি এক যন্ত্রণা তার, এমন লাগছে কেন? তার নূরকে না দেখতে পেলে তো সে ছটফট করতে করতে মরেই যাবে। এমন অবস্থা জাবেরের। দিক বিদিক হারিয়ে রাস্তার মাঝখানে গিয়ে এদিকে ওদিকে উঁকি দিতে লাগলো গাড়ির জন্য। তবে ভাগ্য এবার আর তার সহায় হলো না। হঠাৎ একটি মালবাহী ট্রাক এসে ধাক্কা দিল জাবেরকে। জাবের সিটকে আঘাত পেল একটি ল্যাম্প পোস্টের সঙ্গে। মাথা ফেটে রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে আবার ল্যাম্প পোস্টের সঙ্গে ধাক্কা লাগায় গুরুতর অভাবেই আহত হয়েছে জাবের। চোখ দুটো বুজে আসছে। এই মুহূর্তে মাহনুরের কান্নামাখা মুখটা ভেসে উঠল জাবেরের চোখে। আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে গেল জাবেরের। এই রাতের বেলায়ও এত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ায় মুহূর্তের মধ্যে লোক জড়ো হয়ে গেল সেখানে। কেউ কেউ সেখানে ভিডিও করতে লেগে পড়লো, আবার কেউ কেউ আফসোস করতে শুরু করলো। কিন্তু সাহায্য করার মানুষের খুবই অভাব। এই মুহূর্তে আল্লাহ মুখ তুলে চাইলেন সেখান থেকে। একজন রিক্সা চালক রিক্সা চালিয়ে যাচ্ছিল। ভিড় ঠেলে ভেতরে ঢুকে এই অবস্থায় দেখে চিৎকার করে উঠলে লোকটি, এতগুলো মানুষ থাকতে আপনার কেউ লোকটিকে সাহায্য করছেন না? আরে লোকটির শরীর থেকে সমস্ত রক্ত বের হয়ে যাচ্ছে, আর আপনারা তামাশা দেখছেন। এই বলে তিনি সাহায্য চাইতে লাগলেন সবার কাছে। বলতে লাগলেন, আপনারা কেউ আমাকে সাহায্য করুন লোকটিকে হাসপাতালে নিয়ে যেতে। অবশেষে কয়েকজনের সাহায্য জাবেরকে হাসপাতালে নেওয়া হলো। হঠাৎ করে মাহনুর চিৎকার করে কাঁদতে শুরু করলো। তৎক্ষণাৎ রিমি ও রুনা বেগম দৌড়ে এলো মাহনুরের কাছে। রুনা বেগম মাহনুরকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, কাঁদছিস কেন? আম্মা, আমার হঠাৎ খুব খারাপ লাগছে আম্মা, মনে হচ্ছে আমি কিছু হারিয়ে ফেলেছি আম্মা, আমার জাবের মনে হয় ভালো নেই আম্মা, আমাকে এখনই ওনার কাছে যেতে হবে। মাহানুরের কান্না দেখে চোখে পানি চলে আসলো রিমি ও রুনা বেগমের। রিমি বলল, কেমন করে যাবি তুই ওই লোকটার কাছে? তোর এত অসুস্থতায় আমি দিশাহারা হয়ে লোকটার কাছে সাহায্য চাইলাম, আর ওই লোকটা আমাকে অপমান করে ফিরিয়ে দিল। রিমি ধমকে উঠলেন রুনা বেগম, আম্মা, আপনি আমাকে ধমকাচ্ছেন কেন আম্মা? যা সত্যি তাই তো বললাম। তার কাছে যদি এখনও আবারও যাই, তাহলে মেয়েটাকে আবারও ওই লোকটা অপমান করবে, মেয়েটাকে আরও অনেক বেশি ভেঙে দিবে। রুনা বেগমের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল।
কোন অর্থ সাগরে পড়লেন তিনি। জায়নামাজে বসে দুহাত তুলে চোখের পানি ফেলছিলেন মায়া বেগম। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন মায়া বেগম। নামাজ শেষ করে জায়নামাজটা গুছিয়ে যখন রাখতে যাবেন তখনই তার ফোনটা বেজে উঠল। তিনি জায়নামাজটা রেখে যখন ফোনটা তুললেন তখন দেখলেন একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। প্রথমবার ফোনটা তুলতে তুলতে কেটে গেল। ভাবলেন যদি প্রয়োজনই হয় তাহলে নিশ্চয়ই আবার ফোন আসবে। এইভাবে তিনি যখনই ফোনটা রাখতে যাবেন আবার ফোনটা বেজে উঠল। এবার তিনি ফোনটা রিসিভ করলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? মিসেস মায়া বেগম বলছেন। হ্যাঁ বলছি, কিন্তু আপনি কে? ঠিক ছিলাম না তো। আজ আপনি আপনার ছেলেকে নিয়ে ডাক্তার দেখিয়ে গিয়েছিলেন। আমি সেই ডাক্তার আলিফ বলছি। মায়া বেগমের বুকটা ধক করে উঠল। তিনি বললেন, হ্যাঁ বলুন। দেখুন, আপনি নিজেকে শক্ত করবেন দয়া করে। সব কিছুই উপরওয়ালার থেকেই নির্ধারিত, তাই নিজেকে শক্ত করে আল্লাহর দরবারে প্রার্থনা করবেন। তিনি চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে। অদ্ভুত, আপনি এরকম কথা কেন বলছেন? দেখুন, আমার ছেলের বিষয় নিয়ে আমি একদম চিন্তিত না এবং সব কিছু প্রায় ঠিক হতেই চলেছে। দেখুন, আমি আপনাকে এখন অন্য কিছু বলতে চাইছি। এবার মায়া বেগম বেশ খানিকটা ভয় পেলেন। হ্যাঁ বলুন, কি বলতে চান? আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুব গুরুতর এবং তাকে আমার হসপিটালে নিয়ে আসা হয়েছে। অ্যাক্সিডেন্টে তার ফোনটা একেবারে ভেঙে গিয়েছে, যার কারণে তার কোনো আত্মীয়র সাথে কন্ট্যাক্ট করা যায়নি। আমার হসপিটালে নিয়ে আসায় আমি তাকে চিনতে পেরেছি এবং আপনাকে জানালাম। এরপরে মায়া বেগম আর কিছু শুনতে পারলেন না। হাত থেকে ফোনটা পড়ে গেল। তিনি আল্লাহ বলে চিৎকার করে উঠলেন। তার চিৎকার জয়ার ঘর পর্যন্ত পৌঁছালো। জয়া তৎক্ষণিক দৌড়ে এলো মায়ের ঘরে। কি হয়েছে মা? এমন করে চিৎকার করছো কেন? এ কি মা, তোমার হাত পা এমন কাঁপছে কেন? খারাপ লাগছে? ভাইয়া কোথায় গেল? তুমি এলে ভাইয়া এলো না যে? হাসপাতাল থেকে ফোন এসেছিল। এই কথা শুনে ব্রু কুচকে আসে জয়ার। তোর ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে রে জয়া। আমার ছেলেটার কি হবে? তুই তাড়াতাড়ি তোর বাবাকে ফোন কর জয়া। বাবাকে ফোন করো। কি বলো এসব? ভাই অ্যাক্সিডেন্ট করেছে মানে? তোমরা তো একসাথে বেরিয়েছিলে, তাহলে এসব কি করে হয়? সব কথা বলার সময় এখন না। তোর বাবাকে তাড়াতাড়ি ফোন কর। চল মা, আমরা তাড়াতাড়ি হাসপাতালে যাই। মা, আমি রেডি হয়ে আসছি, তুমি ভেঙে পড়ো না। আমি এক্ষুনি তোমাকে নিয়ে যাচ্ছি। হায় আল্লাহ, কি হয়ে গেল? বলে রেডি হতে গেল জয়া। আর ভাবতে লাগলো, আমি তো ভাইয়ার কষ্ট চেয়েছি, কিন্তু এমনটা তো চাইনি। এর পেছনে কি অসিকের হাত আছে? এটা কি সত্যি কোনো অ্যাক্সিডেন্ট? যাই হোক না কেন, পরে আমি অসিকের সঙ্গে কথা বলে নেব। এক প্রকার দৌড়ে হাসপাতালে ঢুকলো মা মেয়ে। জাবেরের অবস্থা খুব একটা ভালো নয়। তাকে ওটির রুমে রাখা হয়েছে। ডাক্তার জাবেরের অবস্থা সম্পর্কে জানেন। তার চিকিৎসার জন্য যে টাকার অভাব হবে না তা তিনি খুব ভালোভাবেই জানেন। তাই আর দেরি না করে তাকে ওটির রুমে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু পরিবারের সদস্যদের ছাড়া অপারেশন শুরু করাটাও রুলস এর বাইরে। ডাক্তার জাবেদকে আবার পর্যবেক্ষণ করে বাইরে বেরিয়ে আসার সময় দেখতে পেলেন জাবেরের মা আসছে। অবস্থা খুব একটা ভালো নাই। ডাক্তার, আমার ছেলেটা কেমন আছে বলে হাউমাউ করে কেঁদে উঠলেন মায়া বেগম। আপনি শান্ত হন প্লিজ। ওনার অবস্থা খুব একটা ভালো নয়, আর মাথায় খুব বেশি আঘাত পেয়েছে, অনেক রক্ত ঝরে গিয়েছে। আমাদের ব্লাড ব্যাংকে রক্ত ছিল, সেখান থেকে আমরা তাকে রক্ত দিচ্ছি। ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে। তাতে অবশ্য ঠিক হবে কি না আমরা নিশ্চিত না। সব কিছুর ওপরওয়ালার হাতে। এত কিছু শুনে মায়া বেগম আরও ভেঙে পড়লেন। এখন তার পাশে একজন
ভরসাযোগ্য আত্মীয়জন যে তাকে সামলাবে, কিন্তু এখন তিনি বড্ড একা। তিনি তার মেয়ের দিকে পলক চাইলেন। আচ্ছা, মেয়েটার কি একটু কষ্ট হচ্ছে না? কেমন নির্বিকার রয়েছে। মায়া বেগমের চাহনি দেখে জয়া হয়তো কিছুটা আন্দাজ করতে পারল। তাই বলল, মা, ভাইয়া একদম ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তখনই মায়া বেগমের ফোন বেজে উঠল, যেটা ছিল জয়ার হাতে। মা, বাবা ফোন করেছে, আমি বাবাকে জানিয়েছিলাম, তুমি একটু কথা বলো না মা। ফোনটা ধরে মায়া বেগম তার স্বামীর সঙ্গে কান্নায় ভেঙে পড়লেন। ফোনের অপর পাশের ব্যক্তিটিও যেন ভেঙে পড়েছে। তাকে কে বোঝাবে? মায়া বেগম তো তবুও ছেলের কাছে রয়েছে, আর ফোনের অপর পাশের মানুষটা তো কত দূরে। জাবেরের বাবা জাহিদ হোসেন বললেন, নিজেকে শক্ত করো, এখন তোমাকেই সব কিছু সামলাতে হবে। তুমি ডাক্তারের কাছে ফোনটা দাও, আমি কথা বলছি। মায়া বেগম ফোনটা ডাক্তারের কাছে এগিয়ে দিলেন। ডাক্তারের কাছে কিছুক্ষণ কথা বলার পর আবার মায়া বেগমের সঙ্গে কথা বললেন, আমার ডাক্তারের সাথে কথা হয়ে গিয়েছে। তোমরা যত দ্রুত সম্ভব রেডি হয়ে বেরিয়ে পড়ো। আমি এক্ষুনি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি বাংলাদেশ থেকে আমেরিকার। ডাক্তার সব কিছু ঠিক করে দেবে। তুমি শুধু আমার ছেলেটাকে নিয়ে এক্ষুনি চলে আসো। জয়াকে বরং তুমি মাহনুরের কাছে রেখে আসো, অথবা মাহরুনকে আমাদের বাড়িতে রেখে আসো। ওখানে চিকিৎসায় ডাক্তাররা কোনো ভরসা দিতে পারছে না। আমি ওখানে আমার ছেলে চিকিৎসা করাতে চাই না। আমার ছেলে বেস্ট চিকিৎসা হবে এখানে। তুমি যত দ্রুত সম্ভব চলে আসো। মাহনুরের কথা মনে আসতেই তিনি আরও ভেঙে পড়লেন। কি হচ্ছে এসব? কেন হচ্ছে সব আমাদের সাথে? ঠিক আছে, তুমি সব কিছুর ব্যবস্থা করো, আমরা এক্ষুনি রওনা দিচ্ছি। এই বলে ফোন রেখে জয়ার দিকে চাইলেন তিনি। মা জয়া, তোর বাবা এক্ষুনি তোর ভাইয়াকে নিয়ে তোর বাবার ওখানে চলে যেতে বলেছে। ওকে নিয়ে যেতে পারছি না, তুই বরং মাহনুরের ওখানে। না মা, তার কোনো প্রয়োজন নেই। আমাদের বাড়িতে দারোয়ান আছে, বাড়ির ভেতরে যথেষ্ট সিকিউরিটি আছে মা। রহিমা চাচি রয়েছে, আরও কাজের মানুষ রয়েছে। তাহলে তোমার এত টেনশন কিসের? আমি একদম থাকতে পারবো। তুমি ভাইয়াকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, দেরি করলে দেরি হয়ে যাবে। মা, ভাইয়ার অবস্থা খুব একটা ভালো না, তুমি আমায় নিয়ে চিন্তা করো না। তুমি বেরিয়ে পড়ো, আবার ওই ডাইনির কথা বলবে না একবারও তুমি। ওর জন্যই আমার ভাইয়ার আজকে এই অবস্থা, ওকে তো আমি কিছুতেই ছাড়বো না। ভাইয়া সুস্থ হয়ে আসুক, বাবাকেও আমি সব বলে দেব যে ওর জন্যই ভাই অ্যাক্সিডেন্ট করেছে। মায়া বেগম মেয়ের কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলেন। আশ্চর্য, তার মেয়ের ভাবনা এমন কেন? এগুলো তো সব অশিক্ষিতদের মতো ভাবনা। এমন ভাবনা তো আমার ভাবা উচিত ছিল, কিন্তু এটা তো ঠিক না। সব কিছুই তো আল্লাহর ইশারাই হয়। দোষ তো ছিল জাবেরেরই। ওকে কে বলেছিল এত মহান হতে? যাই হোক, এসব ভাবনার সময় এখন না। বেশ, তাহলে তুমি যখন বাড়িতেই থাকবে তো থাকো বাড়িতে, তবে মাহানুর সঙ্গে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই তোমার। এমনিতে ওই মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করব না। প্লিজ মা, তুমি আর দেরি করো না, ভাইয়াকে নিয়ে বেরিয়ে পড়ো। এতক্ষণে ডাক্তার এসে জানালেন সব আয়োজন হয়ে গিয়েছে, এখনই তারা বেরিয়ে পড়বে। সেই রাত থেকে মাহনুর এখন পর্যন্ত ঘুমায়নি। একের পর এক ফোন দিয়ে চলেছে জাবেরকে। প্রত্যেকবারই একই আওয়াজ ভেসে আসে। এই মুহূর্তে এই নাম্বারের সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা, আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না বলে কি সিমটাও পাল্টে ফেলেছে? কি করে থাকছে আমার সাথে কথা না বলে, আমাকে না দেখি? ভাবতে ভাবতেই আজানের ধ্বনি ভেসে আসলো মাহনুরের কানে। অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। অনেক কান্নাকাটি করে জাবের কে চাইল আল্লাহর দরবারে। রোনা বেগমও ঘুমাতে পারেনি সারা রাত। মেয়েটাকে নিয়ে সারা রাত চিন্তায় অস্থিরতায় কেটেছে। তিনিও আজান শোনার সঙ্গে সঙ্গেই নামাজ আদায় করে একবার আসলেন মাহনুর কি করছে তা দেখতে। এসে দেখলেন
মেয়েটা জায়নামাজে বসে কাঁদছে। মেয়েটার কান্না দেখে তার বুক মোচড় দিয়ে উঠল। কি বলবে তিনি মেয়েটাকে, যে জাবের তাকে নিজে থেকে অন্তত বিয়ে দেওয়ার কথা জানিয়েছে। জাবের যে আরও এক সত্য জানিয়েছে যা মাহানুরের সম্পূর্ণ অজানা। ছেলেটা কখনো বাবা হতে পারবে না। মাহানুরকে মা হওয়ার সুখ দিক থেকে বঞ্চিত করতে চায় না রুনা বেগমও চান মেয়েটার ছোট্ট একটা পরিবার। এত দুঃখ কষ্টের পর অন্তত সামনের সকল সুখগুলো মেয়েটা পাক। সেখানে জাবেরের এই অক্ষমতা যে মেয়েটাকে আরও একটা দুঃখের সঙ্গে ডুবিয়ে দিল। বেছে বেছে মেয়েটা এমন একটা মানুষকে ভালোবাসলো, তাই রুনা বেগমও সিদ্ধান্ত নিয়েছে মাহানুরকে অন্যত বিয়ে দিবে। কয়েকদিন গেলে হয়তো সবই ঠিক হয়ে যাবে। রুনা বেগমও জাবেরের মতো হঠাৎ পাষাণ হয়ে উঠলেন। মেয়েটা যে কিসের সুখে থাকবে তা তিনি আজও বুঝতে পারলেন না। জায়নামাজে কান্না করতে করতে এক সময় ক্লান্ত মাহানুর জায়নামাজে ঘুমিয়ে পড়ল। তা দেখে রুনা বেগম ওই স্থান ত্যাগ করলেন। আম্মা, আপনার সঙ্গে কেউ একজন দেখা করতে এসেছে। রুনা বেগম হাতের কাজ সারছিলেন, তখন রিমি পেছন থেকে কথাটা বলছিল। রুনা বেগম ব্রু কুঁচকে চাইলেন রিমির দিকে। কি বলো, কে এলো? পরিচয় দিয়েছে কোনো? নিশ্চয়ই সাথে কোনো বাচ্চা নিয়ে এসেছে। না না আম্মা, একজন ছেলে এসেছে, বলল আপনার সঙ্গে নাকি খুব জরুরি কথা আছে। আচ্ছা তুমি ওনাকে বসাও, আমি আসছি। হ্যাঁ, আমি ওনাকে বসার ঘরে বসিয়ে দিয়ে এসেছি। আমি বরং মাহানুরের রুমে যাই, আপনি গিয়ে ওনার সঙ্গে দেখা করে আসবেন। আচ্ছা বেশ, দেখো গিয়ে মাহানুর কি করছে। এই বলে তারা দুইজন দুই দিকে চলে গেল। রুনা বেগম বসার ঘরে গেলে আগন্তুক তাকে দেখে দাঁড়িয়ে সালাম প্রদান করলো। রুনা বেগমের পাশ শুয়ে সালাম করতে গেলে তিনি থামিয়ে বললেন, এ কী করছো বাবা? তুমি কে? তোমাকে তো ঠিক চিনলাম না। আর তাছাড়া আমরা মুসলমান, এভাবে কাউকে নুয়ে সালাম করতে নেই। মুখে সালাম দিয়েছো, এতেই আমি খুব খুশি হয়েছি। কিন্তু তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আসলে আন্টি, আমি যে আপনাকে কী করে বলবো কথাগুলো ঠিক বুঝে উঠতে পারছি না। না না, ঠিক আছে, তুমি নির্দ্বিধায় বলো, কি বলবে, কে তুমি, কোথা থেকে এসেছো, আমার কাছে বা কি বলতে চাও বলো। আসলে আন্টি, আমি মাহারুনকে বিয়ে করতে চাই, সেই বিয়ের প্রস্তাব নিয়েই এসেছি। এই কথা শুনে রুনা বেগম চমকে সামনের দিকে তাকালেন। বললেন, কিন্তু তুমি কে? আর মাহানুরকেই বা চেনো কি করে তুমি? আসলে আন্টি, আমি জাবেরের বন্ধু, ওর সঙ্গেই আমি প্রথম মাহানুরকে দেখেছিলাম। তখন আমারও মাহানুরকে ভালো লেগেছিল। ও বন্ধুর ভালোবাসা বলে আমি আর মুখে কিছু বলিনি, এমনকি জাবেরকেও বলিনি। গতকাল জাবের আমাকে ফোন করে বলল যে ওর ফ্যামিলি নিয়ে বিদেশ চলে যাচ্ছে। ওর নাকি মাহানুরকে এখন আর ভালো লাগে না। আরও অনেক কিছু বললো, যেটা শুনে আমার খুবই খারাপ লাগলো। আমি সেটা আপনার সঙ্গে বলতে চাই না, প্লিজ আন্টি, জোর করবেন না। আর তাছাড়া ওদের রিলেশনের প্রায় গল্পই আমি শুনেছি ওর কাছ থেকে। এতে আমি বুঝতে পারি মাহানুর ওকে খুব ভালোবাসে, কিন্তু ও এত কষ্ট দেবে আসলে এটা আমার কাম্য ছিল না। ওকে আমি অনেক বোঝালাম, কিন্তু ও তো বুঝতেই নারাজ। বলল সে গতকাল রাতে চলে যাবে, তারপরে আর তার সঙ্গেও কন্ট্যাক্ট করা যায়নি। তারপরে ভাবলাম যে মেয়েটার পাশে এখন কারো প্রয়োজন, তাই আমি নিজে ছুটে এসেছি আপনার কাছে। এখন মাহানুরের মানসিক অবস্থা মোটেও ভালো নয়। ওর এখন খুব ভালো একজন বন্ধুর সাপোর্ট প্রয়োজন। আর এর জন্যই চাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমি বিয়ে করে নিজের কাছে নিয়ে যেতে। ভালোবাসার পূর্ণতা পাওয়ার জন্য যখন একটা সুযোগ পেয়েছি, সেটা আমি আর ছাড়তে চাই না। আন্টি, আপনি আমাকে নিরাশ করবেন না প্লিজ। আন্টি, তুমি কি আসলে জাবেরের বন্ধু? মানে আন্টি, আপনি কি বলতে চাইছেন? আমাকে সন্দেহ করছেন যে আমি জাবেরের বন্ধু কিনা? আচ্ছা আন্টি, আমি যদি জাবেরের বন্ধু না হই তাহলে মাহানুরকে চিনলাম কি করে বলেন তো?
ধরেন আমি মাহরুনকে অন্যভাবে চিনি, কিন্তু তাহলে কি জাবেরকে চিনতাম বললেন তো? এই বলে আগন্তুক মুচকি এসে দিল। তা দেখে রুনা বেগমের সন্দেহ কিছুটা দূর হলেও পরক্ষণেই আবার কিছু একটা মনে পড়তেই তিনি বললেন, কিন্তু তুমি জাবেরকে নিয়ে যেগুলো বললে সেগুলো তো সত্যি নয় বাবা। ও তো মাহনুরের ভালোর জন্যই মাহনুরকে ছেড়ে দিতে চাইছে। ও আমাকে সবটা খুলে বলেছে। তাহলে তুমি ওকে নিয়ে মিথ্যে কথা কেন বললে বাবা? এই কথা শুনে আগন্তুক একটু শব্দ করে হেসে উঠল। তা দেখে রুনা বেগমের বুক কুঁচকে গেল। তুমি হাসছো কেন? আমি কি এখানে হাসার মতো কিছু বলেছি? হ্যাঁ আন্টি, অবশ্যই হাসার মতো কিছু বলেছেন। জাবের আপনাকে কি বলেছে? যে সে কখনো বাবা হতে পারবে না, তাই সে মাহনুরকে বিয়ে করতে চায় না, তাই তো? হ্যাঁ তাই তো। কিন্তু তুমি যে তখন বললে তার মাহনুরকে আর ভালো লাগে না, তাই সে চলে গিয়েছে। আবার দেখছি এ ব্যাপারে ও জানো। আসলে সত্যটা কি তাহলে? আপনি উত্তেজিত হবেন না, আমি আপনাকে সবটা খুলে বলছি। আসলে ওর মাহনুরকে আর ভালো লাগে না, তাই আপনাকে এই কথাটা বলেছে। ও সম্পূর্ণ ঠিক আছে আন্টি, আর সব কিছুর প্রমাণ অবশ্যই আমি সাথে করে নিয়ে এসেছি। কারণ ও যখন এত বড় একটা অন্যায় প্রতারণা করেছে, তার শাস্তি তো ওকে পেতেই হবে। সাধারণ একটা এতিম মেয়ের সাথে এত অভিনয় প্রতারণা করেছে। আপনি চিন্তা করবেন না আন্টি, সব কিছু আমি ঠিক করে দেব। শুধু আপনি আমাদের একটু দোয়া করলেই হবে। তোমার কথাগুলো আমি ঠিক বুঝতে পারছি না বাবা, একটু সব কিছু খুলে বলবে দয়া করে। কান্না কান্না সুরে রোরা বেগম কথাগুলো বলতে লাগলেন। তার ভয় পৌঁছে আবার কি নতুন খারাপ কিছু শুনতে যাচ্ছেন। মেয়েটা এমনিতেই অনেক ভেঙে পড়েছে, আরও খারাপ কিছু শুনলে হয়তো আরও ভেঙে পড়বে। আপনি কি ভাবছেন? আমি বুঝতে পারছি মাহনুর সব শুনলে আরও ভেঙে পড়বে, তাই তো? আন্টি আপনি এত টেনশন করছেন কেন? এইসব ব্যাপারে আমি আর আপনি ছাড়া আর কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই। এবার তাহলে শুনুন, আমি আপনাকে সবটা বলছি। এই যে দেখুন আংটি, এই ফাইলটা দেখুন। এই বলে একটা ফাইল এগিয়ে দিল রুনা বেগমের দিকে। কিসের ফাইল এটা আন্টি? আপনি নিজেই দেখে নিন না। রুনা বেগম যথেষ্ট শিক্ষিত মহিলা, তাই তিনি ফাইলটা নিয়ে বুঝতে পারলেন এটা কোনো ডক্টরের রিপোর্ট। তিনি রিপোর্টটা দেখে চারিদিকে অন্ধকার দেখতে লাগলেন। বিড়বিড় করে আওড়ালেন, তাহলে এতিম মেয়েটা এত বড় প্রতারণার শিকার হলো। ভালোবাসার প্রতারণার চাইতে কষ্ট কি আর কিছুতে আছে? অন্যদিকে সামনে বসে থাকা আগন্তুক রহস্যময় হাসি এসে মনে মনে আওড়ালো, কেল্লা ফতে, আল্লাহ কি শান্তি! কাজ হয়ে গিয়েছে। এবার শুধু খেলা হবে, খেলা। আর এই খেলায় জিত একমাত্র আমারই হবে বলে মনে মনে একবার অট্টহাসি হেসে নিল। রুনা বেগমের দিকে তাকিয়ে চেহারায় দুঃখের ছাপ ফুটিয়ে দুঃখ দুঃখ করে বলল, আমি বুঝতে পারছি আন্টি, আপনি শকত হয়েছেন। আমি প্রথমে এ ব্যাপারে জেনে আমি এভাবেই চমকে গিয়েছিলাম। ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। অবশ্যই এটা আমি মাহনুরের জন্যই করেছিলাম, কারণ আমি জানি মাহনুর জাবেরকে ভীষণ ভালোবাসে। তারপর যখন কোনোভাবেই ওকে আটকাতে পারলাম না, তখন আমার নিজের ভালোবাসাকে ফিরে পাওয়ার খুব লোভ জেগেছে আন্টি। তোমার পরিবার কে কে আছে বাবা? এই মেয়েটাকে কি তোমার বাবা মা মেনে নিবে? আন্টি আমার আপন বলতে কেউ নেই, আছে শুধু আমার একজন অ্যাসিস্ট্যান্ট, যে সব সময় আমার সঙ্গেই থাকে। বাইরেই আছে, আমি ওকে ভেতরে নিয়ে আসিনি। আমি জানি আন্টি মাহনুর এর একটা পরিবারের ভীষণ শখ, কিন্তু আন্টি এই শখটা আমি পূরণ করতে পারবো না। আমার বাবা মা অনেক আগেই আমাকে ছেড়ে চলে গিয়েছেন আন্টি। আমি আর মাহনুর মিলেই না হয় একটা ছোট্ট পরিবার বানাবো। মাহনুর কিন্তু তোমাকে মেনে নিবে না বাবা। ও জাবেরকে ভীষণ ভালোবাসি। আমি ওর সামনে গিয়ে এই কথাগুলো কিভাবে বলবো সেটাও আমি জানি না। আন্টি ওকে সত্যিটা জানিয়ে দিলেন, হয়ে গেল। অনেক বিচক্ষণ মেয়েও, আমি জানি ও বুঝবে।
যদি ঠিকটা ও বুঝতে পারে তাহলে ও নিজেকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আমরা একটু চেষ্টা করলেই সামনে এগোতে পারবো। আপনি চাইলে আমার সমস্ত খোঁজ খবর নিতে পারেন আগে। এই বলে তার ঠিকানা, তার সমস্ত বায়োডাটা রুনা বেগমের হাতে তুলে দিল আগন্তুক। তাহলে আন্টি, আমি আজকে আসি। আপনি সব কিছু বিবেচনা করে আমাকে জানাবেন। ওখানেই আমার ফোন নাম্বারও দেওয়া আছে। আর আপনি মাহনুরকে সবটা খুলে বলবেন। আশা করি ও সব কিছু বুঝবে। ঠিক আছে বাবা, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে আন্টি, আল্লাহ হাফেজ। এই বলে আগন্তুক সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল। একা একা ঘরে বসে অনেক কিছুই ভাবছে জয়া। ভাইয়ের জন্য খারাপ লাগছে, আবার এক প্রকার বিদ্বেষও আছে মনের মধ্যে। তার ভাই তাকে ওই মেয়েটার জন্য মেরেছে। তার ভাইয়ের জন্য তার ভালোবাসার পূর্ণতা পেতে এত দেরি, এত বাধা। যা হয়েছে বেশ হয়েছে এসব ভাবছে মনে মনে। আবার এও ভাবছে ভাইয়া তো আমাকে অনেক ভালোবাসে। ওহ না না, আমি কিছু বুঝতে পারছি না। কি করব আমি? কি ভুল করছি নাকি ঠিক করছি? এর চেয়ে বরং আমি একবার অশিকের সঙ্গে দেখা করে আসি, তাহলে মনটা হালকা হয়ে যাবে আর ভালোও লাগবে। যেই ভাবা সেই কাজ। রেডি হয়ে বেরিয়ে পড়ল। সব সময় সে বেরোনোর আগে আশিকের সঙ্গে কন্ট্যাক্ট করে প্ল্যান করে বের হয়, যাতে পরিবারের কাছে ধরাও না পড়ে। আবার প্ল্যান অনুযায়ী ঘোরাফেরাও করা হয়। আজকে সে অশিককে কিছু না বলেই তার কাছে গিয়ে তার সারপ্রাইজ করবে। বাড়িতেও কেউ নাই, কোনো প্যারা নাই। বাড়ির কাজের মহিলাদের আর দারোয়ানকে বলে বেরিয়ে পড়ল আশিকের বাড়ির উদ্দেশ্যে। পৌঁছে গেল কিছুক্ষণের মধ্যে। পা টিপে টিপে আশিকের ঘরের দিকে পৌঁছাতে বাইরে থেকে যা শুনতে পেল, তাতে তার পায়ের তলার মাটি যেন সরে গেল। চারদিকে যেন অন্ধকার অন্ধকার লাগতে লাগলো। মাথাটা চক্কর দিয়ে উঠল। শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে হাত দিয়ে নিজেকে ঠেকাতে গিয়ে পাশে থাকা একটা ফুলদানি তার হাতে লেগে পড়ে গেল। শব্দ হলো বেশ। সাথে সাথে জয়াও ঘাবড়ে গেল। নিজেকে বাঁচানোর জন্য লুকিয়ে পড়ল কোনো রকম। ভেতর থেকে অশিক কবিরের সাথে মন খুলে কথা বলছিল, সাথে কিছু প্ল্যানও শেয়ার করছিল। তখনই বাইরে থেকে কিছু পড়ার শব্দ পেল। সাথে সাথে সতর্ক হয়ে উঠল। ওরা দুজন কিসের শব্দ হলো কবির? বাইরে? জানি না বস, এখন তো কারো থাকার কথা না ওখানে। আপনি বসুন, আমি গিয়ে দেখে আসছি। বাইরে এসে দেখলো ওখানে একটা বিড়াল দাঁড়িয়ে আছে। ভেতরে গিয়ে অশিকের কাছে বলল, বস একটা বিড়াল বাইরের ফুলদানিটা ফেলে দিয়েছে। ও আচ্ছা, তা বাড়ির ভেতর বিড়াল ঢুকলো কিভাবে? তোরা করিস কি, খেয়াল রাখিস না? সরি বস, এ আমি কি শুনলাম? এত বড় ভুল আমি কি করে করলাম? এখন আমি সবার সামনে মুখ দেখাবো কেমন করে? মনে মনে এসব আওড়াচ্ছে আর চোখের পানি ফেলছে। জয়া এক কোণে বসে চলবে গল্প, দুঃখের পরে সুখ। গল্পটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।